আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলকে মূল্য দিতে হবে হিজবুল্লাহর হুমকি। এরপর থাকছে ইসরায়েলের রাজদত শহরের কাছে গুলিবর্ষণ, ৩ ইহুদিবাদী নিহত। এদিকে দখলদার সেনারা গাজা ত্যাগ না করা পর্যন্ত লড়াই চলবে, মন্তব্য আবু ওবায়দার। জানিয়ে দেব ইসরায়েলকে রক্ত দিয়ে গণহত্যার মূল্য পরিশোধ করতে হবে, মন্তব্য নাসরুল্লাহর। সর্বশেষ জানিয়ে দেব নাভালনির মৃত্যুর জন্য সন্দেহাতীতভাবে পুতিনকে দায়ী করলেন বাইডেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে আজকের সংবাদ সম্বন্ধে আপনার কি মন্তব্য কমেন্টে জানিয়ে দিন এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। ইসরায়েলকে মূল্য দিতে হবে হিজবুল্লাহর হুমকি। দক্ষিণ লেবাননে বিমান হামলায় 10 জন নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলকে মূল্য দিতে হবে বলেছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় 5 শিশুসহ অন্তত 10 জন নিহত হওয়ার পর দেশটির হিজবুল্লাহ গোষ্ঠী হুমকি দিয়েছে। বলেছে এই নাগরিকদের হত্যার জন্য ইসরায়েলকে মূল্য দিতে হবে। লেবানন ইসরায়েল সীমান্তে 4 মাসের অশান্ত পরিস্থিতির মধ্যে বুধবারই ছিল লেবাননে ইসরায়েলের হামলায় সবচেয়ে প্রাণঘাতী দিন। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে তারা নাবাতিয়া এলাকায় বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর এলিট রাদওয়ান ইউনিটের কমান্ডার সহ আরও একজনকে হত্যা করেছে। বেসামরিক নাগরিক নিহতের কথা ইসরায়েলি বাহিনী উল্লেখ করেনি, তবে হিজবুল্লাহ বলেছে তাদের 3 যোদ্ধা নিহত হয়েছে, তবে কমান্ডার নিহত হওয়ার বিষয়ে তারা কিছু বলেনি। লেবাননের কয়েকটি সূত্র মতে নাবাতিয়া এলাকায় বিমান হামলায় বুধবার নিহতদের মধ্যে আছে 7 বেসামরিক নাগরিক। তারা সবাই একই পরিবারের, তাদের মধ্যে 3 শিশু আছে। বুধবার এই হামলার আগে আরেকটি হামলা হয়, তাতে সাওয়ানা সীমান্ত গ্রামে এক নারী এবং 2 শিশু নিহত হয়েছিল। লেবাননের হিজবুল্লাহ এক রাজনীতিবিদ হাসান ফাদাল্লাহ বলেছেন এই অপরাধের জন্য শত্রুকে মূল্য দিতে হবে। হিজবুল্লাহর তাদের জনগণকে সুরক্ষা দেওয়ার আইনগত অধিকার আছে। ইসরায়েলের রাজদত শহরের কাছে গুলিবর্ষণ, 3 ইহুদিবাদী নিহত। গাজা উপত্যকায় ইহুদিবাদী সেনাদের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের অভ্যন্তরে সশস্ত্র হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার ইসরায়েলের রাজদত শহরের কাছে এক গুলিবর্ষণের ঘটনায় 3 ইহুদিবাদী নিহত ও অপর 3 জন আহত হয়েছেন। আজদতের নিকটবর্তী কিরিয়াত মালাখি শহরের একটি বাস স্টপেজে শুক্রবার এক ব্যক্তি গুলিবর্ষণ করলে ওই 3 ইসরায়েলি অভিবাসী নিহত হয়। বাস স্টপেজটি ইসরায়েলি গণহত্যার শিকার গাজা উপত্যকা থেকে মাত্র 25 কিলোমিটার দূরে অবস্থিত। হামলার পর 6 ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় নিকটস্থল ক্লাপান হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে 3 জনের মৃত্যু হয় বলে ইসরায়েলি সেনা কর্তৃপক্ষ জানিয়েছে। তবে অপর এক খবরে 3 জন নয় বরং 2 জন ইহুদিবাদী নিহত হওয়ার খবর প্রচারিত হয়েছে। ইসরায়েলি পুলিশ বলেছে একজন সশস্ত্র ইহুদিবাদী ঘটনাস্থলেই হামলাকারী ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। দখলদার সেনারা গাজা ত্যাগ না করা পর্যন্ত লড়াই চলবে, মন্তব্য আবু ওবায়দার। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তাদের পক্ষ থেকে শুরু করা আল আকসা তুফান অভিযান গোটা মধ্যপ্রাচ্যর দৃশ্যপট পাল্টে দিয়েছে। এই অভিযান আধুনিক ইতিহাসের সবচেয়ে দীর্ঘ দখলদারিত্ব অবসানের সূচনা করেছে বলেও হামাস মন্তব্য করেছে। হামাসের সামরিক বাহিনী ইজাদিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা শুক্রবার রাতে প্রকাশিত এক অডিও বার্তায় এ মন্তব্য করেন। তিনি বলেন, এ লড়াই বন্ধ হবে না, বরং আগ্রাসন ও নিপীড়নের অবসান ঘটাতে লড়াই আরও বেগবান হবে। আবু ওবায়দা বলেন, ইহুদিবাদী বাহিনীর হামলায় হামাসের হাতে আটক ইসরায়েলি পণবন্দীদের অকল্পনীয় ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে তিনি তাদের হাতে আটক ইসরায়েলি পণবন্দীদের হতাহত হওয়ার কথা বুঝিয়েছেন। কাসাম ব্রিগেডের মুখপাত্র বলেন, যেসব পণবন্দী জীবিত রয়েছে তারা চরম কঠিন পরিস্থিতির মধ্যে বেঁচে আছে। হামাসের এই সামরিক মুখপাত্র বলেন, আমাদের যোদ্ধারা ইহুদিবাদী শত্রুর ইহুদিবাদী শত্রুর ভয়াবহ ক্ষয়ক্ষতি করেছে। আমরা হামলার যেসব দৃশ্য প্রচার করি তা মূলত যুদ্ধের অংশবিশেষ মাত্র। নিরাপত্তাগত কারণ বা যুদ্ধের ময়দানের জটিল পরিস্থিতির কারণে আমরা কিছু অভিযানের দৃশ্য প্রচার করি না। আবু ওবায়দা বলেন, আমাদের যোদ্ধারা গাজার সকল ফ্রন্টে দখলদার সেনাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। বিভিন্ন কৌশল অবলম্বন করে এবং উপযুক্ত অস্ত্র ব্যবহার করে এসব লড়াই হচ্ছে। ইহুদিবাদী শত্রুরা গাজা উপত্যকা ত্যাগ না করা পর্যন্ত আমাদের এ প্রতিরোধ অব্যাহত থাকবে। গত বছরের 7 অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় আগ্রাসন শুরু করার পর প্রায় নিয়মিত সাপ্তাহিক ব্রিফিং দিতে আবু ওবায়দা। তবে এবার তিনি 1 মাস পর অডিও বার্তা প্রকাশ করলেন। তার সবশেষ অডিও বার্তা প্রকাশিত হয়েছিল গত 14 জানুয়ারি। সূত্র পার্স টুডে।
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরায়েল বেসামরিক নাগরিকদের যে রক্ত ছড়িয়েছে তার মূল্য তেল আবিবকে রক্তের মাধ্যমে পরিশোধ করতে হবে। তিনি আরও বলেন, এ ধরনের হত্যাকাণ্ড চালিয়ে গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধাদের সমর্থন জানানো থেকে হিজবুল্লাহকে বিরত রাখা যাবে না। সৈয়দ নাসরুল্লাহ শুক্রবার রাতে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। দক্ষিণ লেবাননের নাবাতিয়ে শহরের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় 2 দিন পর এ ভাষণ দিলেন হিজবুল্লাহ প্রধান। ওই বিমান হামলায় এক শিশু সহ একটি পরিবারের 7 সদস্য নিহত হন। এছাড়া ইসরায়েলের আরেক হামলায় লেবাননের এক নারী তার 2 শিশু সন্তান সহ নিহত হয়েছেন। নাসরুল্লাহ ওই 2 হামলাকে পরিকল্পিত গণহত্যা উল্লেখ করে বলেন, বেসামরিক নাগরিকদের হত্যা করার দিক দিয়ে ইসরায়েল সীমা ছাড়িয়ে গেছে। তিনি বলেন, নারী ও শিশুদেরকে হত্যার মূল্য ইহুদিবাদী শত্রুকে রক্তের মাধ্যমে পরিশোধ করতে হবে। রক্তের মূল্য হবে রক্ত। কোনো সামরিক স্থাপনায় হামলা চালিয়ে এ মূল্য আদায় হবে না। আমি আমার যোদ্ধাদের সেভাবেই নির্দেশ দিয়ে রেখেছি। নাভালনির মৃত্যুর জন্য সন্দেহাতীতভাবে পুতিনকে দায়ী করলেন বাইডেন। কারাবন্দী অবস্থায় রাশিয়ার বিরোধী দলীয় নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সি নাভালনির রহস্যজনক মৃত্যুর তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে 47 বছর বয়সী নাভালনির মৃত্যু হয়েছে বলে রুশ কর্তৃপক্ষ জানিয়েছেন। জো বাইডেন বলেছেন, নাভালনির মৃত্যুর জন্য সন্দেহাতীতভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করা যায়। তিনি শুক্রবারই হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে আরও বলেন, তার সরকার রাশিয়াকে শায়েস্তা করার জন্য বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। বাইডেনের পাশাপাশি আরও কয়েকজন মার্কিন রাজনীতিবিদ নাভালনির মৃত্যুর নিন্দা জানিয়েছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, রুশ কর্তৃপক্ষ যে গল্পই বলুক না কেন, রাশিয়ার সরকারই নাভালনির মৃত্যুর জন্য দায়ী। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন যে নাভালনির মৃত্যু রাশিয়ার জনগণের জন্য এক বিরাট ধাক্কা। এর আগে রুশ কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছিল, শুক্রবার কারাগারে হাঁটাহাঁটির পর নাভালনি অসুস্থ বোধ করেন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তার জ্ঞান ফিরিয়ে আনার সব চেষ্টা করা হলেও তাতে কোনো ফল আসেনি। অ্যালেক্সি নাভালনিকে সাইবেরিয়ার একটি কারাগারে বন্দী রাখা হয়েছিল, সেখানেই তার মৃত্যু হয়েছে। নাভালনির মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে স্থানীয় কারা কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, নাভালনির মৃত্যু কিভাবে হয়েছে তা খুঁজে বের করবেন চিকিৎসকেরা। নাভালনির রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। পুতিনের প্রতিদ্বন্দ্বীও মনে করা হতো তাকে। 2021 সাল থেকে তিনি কারাবন্দী ছিলেন। উগ্রপন্থায় উস্কানি ও অর্থায়ন এবং একটি উগ্রপন্থী সংগঠন প্রতিষ্ঠার দায়ে নাভালনিকে গত বছরের আগস্টে 19 বছরের কারাদণ্ড দেন রাশিয়ার আদালত। এরই মধ্যে তিনি প্রতারণা ও অন্যান্য অভিযোগের দায়ে 11.5 বছর কারাভোগ করেছেন। যদিও তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছিলেন নাভালনি। সূত্র পার্স টুডে।